প্রিয় দর্শক, স্বাগতম আজকের আয়োজনে। আলহামদুলিল্লাহ, প্রমাণ করে দিলাম রংপুরের হিন্দু শিক্ষক চক্রবর্তী পরিবারের গণহত্যা ছিল পূর্ব পরিকল্পিত। এরই মধ্যে দীর্ঘ বছর ধরে জঙ্গি এবং সন্ত্রাসীদের নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা সন্দেহ পোষণ করে বলছেন এই ঘটনা জেএমবির জঙ্গিরা ঘটাতে পারে। তবে তাদের এই বক্তব্যের সাথে একমত পোষণ করে আমি আর একটা বিষয় যোগ করতে চাই। শিক্ষকের বাড়ি দখলের উদ্দেশ্যে ক্ষমতাসীন দল তথা বিএনপির চাঁদাবাজ বা দখলবাজ ব্যক্তিরা প্রফেশনাল কিলার ভাড়া করেও এই ঘটনা ঘটাতে পারে। কেননা প্রথমে শিক্ষক, এরপর তার স্ত্রী এবং কন্যাকে হত্যার পর ঘুমন্ত অবস্থায় তার 13 বছরের ছোট্ট শিশুকেও হত্যা করেছে ঘাতকেরা। রংপুরবাসীর কাছে অনুরোধ, আপনারা এই মুহূর্তে যে কোনো ভাবেই হোক না কেন রংপুরে এই সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসের পিতা মাতাকে আপনারা একটু নিরাপত্তা দিন। যে কোনো সময় কিন্তু তারা কিডন্যাপ হয়ে যেতে পারে, নিখোঁজ করতে পারেন এই সরকারের প্রশাসনের লোকেরা। কেননা এই ঘটনা কিন্তু এরই মধ্যে ভিন্ন দিকে প্রভাবিত করার উদ্দেশ্যে তথা জজমিয়া নাটক 2.0 কে সফল করার উদ্দেশ্যে কিন্তু একটা গল্প সাজাইয়া দুইজন হিন্দু নিরপরাধ ব্যক্তিকে ওরা গ্রেফতার করেছে এবং এখানে তদন্তের জন্য একজন হিন্দু পুলিশ অফিসারকেও কিন্তু ওরা যোগ করেছে। এই এক প্রতিবেশীর কথা শুনেন, এবার বুঝছেন তো ওখানে থাকা প্রতিবেশী অন্য হিন্দুরা কতটা অসহায়ের মধ্যে আছে। তাই তাদের নিরাপত্তার দায়িত্ব এবং সঠিক বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, আমাদের সকলের, সাধারণ জনতার। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইম এর সাবেক প্রধান মনিরুল ইসলাম সাহেবকে তো আপনারা ভালো করে চিনেন। আওয়ামী লীগ সরকারের সময় জঙ্গি এবং সন্ত্রাসীরা এনার নাম শুনলেই কিন্তু ওদের শরীরে 500 ডিগ্রির উপরে জ্বর উঠে যেত। তিনি এরই মধ্যে সাংবাদিক নবনীতা চৌধুরীর একটা প্রোগ্রামে এসে বলেছে যে এই ঘটনা রংপুরের পুলিশ কমিশনার যে কান্না করেছে এই কান্নাটা ছিল তার শতভাগ নিশ্চিত। তিনি বলছেন এটা ছিল তার নাটক এবং তিনি সন্দেহ পোষণ করে বলেছেন নব্য জেএমবির জঙ্গিরা সাধারণত যেভাবে একই জায়গায় একাধিক গণহত্যা সংঘটিত ঘটায় এবং তার কোনো শব্দ হয় না, সেই শব্দবিহীন যেভাবে গণহত্যাগুলো ঘটায় এখানে সেইটাই ঘটিয়েছে এবং ঠান্ডা মাথায় হত্যার পরে তারা গেট আবার তালা মেরে রেখেছে এবং আগে থেকে ঘরের সমস্ত লাইট বিদ্যুৎ সংযোগ তারা বিচ্ছিন্ন করে দিয়েছে। সবকিছু একেবারে ঠান্ডা মাথায় করেছে তারা। মনিরুল সাহেবের সেই 40 মিনিট সাক্ষাৎকারের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। রংপুর জেলা স্কুলের সাধারণ শিক্ষার্থীদের ধন্যবাদ। তারা এরই মধ্যে বলা শুরু করেছেন যে বাংলাদেশের প্রশাসন কি এফবিআই বা মোসাদে পরিণত হয়েছে যে আধা ঘন্টার মধ্যেই তারা এই খুনের সাথে কারা জড়িত তাদের শনাক্ত করে ধরতে পারলো। মনে রাখবেন, এই যে রংপুরের যে কমিশনার তিনি কিন্তু বলছেন যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তারা জানতে পারছেন এই দুইজন ওই যে খেজুরার শশা খাইছে এর মধ্যে তাদের ডিএনএ পরীক্ষা করছে। মাথায় রাখবেন, বাংলাদেশে ডিএনএ পরীক্ষা করার মতো মেশিন কিন্তু কারো ব্যক্তিগত নাই। বাংলাদেশের মধ্যে 2টা মেশিন আছে, এর মধ্যে একটা নষ্ট, আর একটা মেশিন আছে শুধু সিআইডির তত্ত্বাবধানে। আপনি সেখানে যাইয়েই কিন্তু ডিএনএ পরীক্ষা করতে পারবেন না, ওখানে একটা সিরিয়ালের ব্যাপার আছে। মিনিমাম হইলেও যত বড় সিরিয়াসই হোক না কেন 4 থেকে 5 দিন লাগবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই ঘটনা কে জড়িত, কার লালা লেগে আছে ওই শশার সাথে সেটা বের করতে। কিন্তু পুলিশ কিন্তু মাত্র 1-3-4 ঘন্টার মধ্যে একেবারে শনাক্ত করে ঘুমন্ত অবস্থায় তাদের গ্রেফতার করে নিয়ে গেছে। একটা শার্টের মিল পাওয়া গেছে, এটা নিয়ে যখন বিতর্ক শুরু হয় তখন ওই পুলিশ অফিসার আবার এসে কয় যে এটা আমি আড়ং থেকে কিনেছি, একই কালার হতে পারে। কিন্তু সিদ্ধার্থর বাবা কিন্তু বলেছেন মিডিয়ার সামনে, আমি আমার সন্তানকে ঘুমন্ত অবস্থায় পুলিশের হাতে যখন তুলে দিয়েছিলাম তখন ওর গায়ে পরনে ছিল শুধুমাত্র একটা গেঞ্জি। যখন ওকে নিয়ে যায় বাড়ি থেকে গ্রেফতার করে, একটা পোশাক কেন একটা সুতাও বাড়ি থেকে নিয়ে দেওয়া হয় নাই, তাহলে তার শরীরে এই শার্ট আসলো কোথা থেকে? এমনকি যে বাড়ির ছাদ থেকে শিক্ষক সাহেবের বাড়ির ছাদে লাফিয়ে যাওয়ার কথা বলেছে তার বাড়ির ছাদ থেকে বাড়ির ছাদটা ইয়াবা খাওয়ার জন্য যথেষ্ট নিরাপদ ছিল, তাহলে ওরা সেখানে কেন? আমি প্রথমেই বলেছি ধরের খোলা আকাশের নিচে কখনো ইয়াবার মতন মাদক সেবন করা যায় না, মদ বা গাঁজা হইলে ভিন্ন বিষয়। সুতরাং এইটা যখন আপনাদের সামনে স্পষ্টত শতভাগ প্রমাণ হয়েছে যে এই ঘটনা পূর্ব পরিকল্পিত, তার মানে এই ঘটনার সাথে ওই যে জিএমবির জঙ্গিরা এই দেশের হিন্দুদেরকে হত্যা করো, তাদেরকে এই দেশ ছাড়া করো। কিছুদিন আগে ঢাকার মধ্যে যে দেখেন মাইকিং
হয়েছিল যে হিন্দুদেরকে হত্যা করতে হবে, মুসলিম ব্যতীত খ্রিস্টান বা অন্য ধর্মের যারা আছে তাদেরকে হত্যা করতে হবে, এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, তার অংশ হিসেবে এই জিএমবির শীর্ষ জঙ্গিরা ঘটাতে পারে। অন্যথায় তার বাড়ি দখল এবং চাঁদাবাজির উদ্দেশ্যে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা প্রফেশনাল কিলার ভাড়া করে ঘটাতে পারেন। এই দুইটা বিষয়কে মাথায় রেখে তদন্ত হতে হবে। আর শতভাগ বিশ্বাসযোগ্য তদন্ত হতে হলে অবশ্যই রংপুরের এই কমিশনারকে রংপুর ছাড়া করতে হবে। আমরা জানি একটা সত্যকে ঢেকে রাখার জন্য 100টা মিথ্যা বলতে হয়, কিন্তু যত মিথ্যাই ওরা বলুক না কেন, সত্য আমরা উন্মোচন করে ছাড়বই। এই রংপুরবাসী সহ দেশের আপামর সকল জনগণের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, ধর্ম বর্ণ নির্বিশেষে এই জঙ্গি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনাদের ফুঁসে উঠতে হবে এবং সরকারকে স্পষ্ট করতে হবে এই ঘটনা সহ ইতিপূর্বে যতগুলো জঙ্গি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এই সরকার এই সকল শীর্ষ জঙ্গিদের মদদ দিচ্ছে নাকি ওর মধ্যে থাকা, ওদের দলের মধ্যে থাকা শীর্ষ সন্ত্রাসীদের মদদ দিচ্ছে বা তাদের লালন পালন করতেছে এবং তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় প্রশাসনকে ব্যবহার করতেছে। এই ভিডিওর মাধ্যমে আমি সারা বাংলার শিক্ষক এবং ছাত্র সমাজের কাছে অনুরোধ জানাবো, একজন শিক্ষক, একজন শিক্ষার্থী হিসেবে, একজন মানুষ হিসাবে, দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে অনতিবিলম্বে পূর্ব পরিকল্পিত এই গণহত্যাকারীদেরকে সঠিকভাবে শনাক্ত করার উদ্দেশ্যে এবং এই ভুক্তভোগী সঠিক বিচার এবং এই ঘটনার জন্য জজমেন্ট নাটক 2.0 কে সফল করার উদ্দেশ্যে যে নির্দোষ দুই হিন্দু ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে নির্যাতন করতেছে ওদের পাশে দাঁড়ান এবং এই ঘটনার সঠিক উন্মোচন না হওয়া পর্যন্ত কেউ আন্দোলন থামাবেন না। মনে রাখবেন, সত্য সব সময় সুন্দর এবং এই ঘটনার সত্য উন্মোচন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন দাবি অব্যাহত রাখবো, চালিয়ে যাব, ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এখন এই পরিকল্পিত হত্যাকাণ্ডটা কেন, এটি হলো মূল বিষয়। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এখন আর এই জায়গা থেকে কেউ বেরোতে পারবে না। আপনি দেখবেন যে এই দুইটা ওই সেই দুই ছেলে কি স্নিগ্ধ কি যেন নাম, কি যেন নাম ওদের দুজনের, এই দুজন কিন্তু আলটিমেটলি জজ মিয়া হবে আলটিমেটলি, কারণ এদেরকে এখানে ভাসাতে পারবে না, কারণ তাদের আঙ্গুলের ছাপ, হ্যাঁ এখন বোঝা যাচ্ছে যে তারা ওখানে হয়তো যদিও পায়ও সেটা খাবারের মধ্যে পাচ্ছে, কিন্তু অন্য কোনো জায়গায় তাদের আঙ্গুলের ছাপ নাই এবং পুলিশ ডিস্ট্রয়েড এভরিথিং। একদম নিশ্চিত থাকেন এইটা সরকার মনে করছে, ভয় পাইছে যে এইটা একটা সরকার ভয় পাইছে বা সরকার জানতে পেরেছে যে এটা পরিকল্পিত একটা হিন্দু হত্যাকাণ্ড এবং এটা সারা দুনিয়াতে আপ্রোর হবে, বিশেষ করে ইন্ডিয়াতে তো আলোচনা হবেই, অনেক বড় আলোচনা হবে এবং এটা দুই দেশের সম্পর্কের মধ্যে আবার একটা ছাপ ফেলবে। এইটা জানি সরকার কিন্তু এই কাজগুলো করছে। আগের দিন যেদিন ঘটনা ঘটছে সেদিন রাতে কিন্তু সরকার ঢাকা থেকে পুরা তদন্তকারী টিম পাঠিয়েছে। একজন যদি সঠিক তদন্ত করে থাকে, যদি এটা সঠিক তদন্ত হয়ে থাকে, শুধুমাত্র কান্নার জন্য একজন কমিশনারকে উইথড্র করার কথা না। এখানে কমিশনার যদি থাকে তাহলে মূল বিষয় ফাঁস হয়ে যেতে পারে, এই জন্য ওনাকে উইথড্র করা হয়েছে। কারণ এই লোকটি আসলেই তদন্তের সাথে সম্পৃক্ত না, তদন্ত অন্যরা করেছে, তাকে আসলে সাজানো একটা জিনিস দেওয়া হয়েছে, সে সাজানো জিনিস পাঠ করতে গিয়ে ইমোশনাল হয়ে গেছে। এটার মধ্যে ছোট আর কিছু না, এটা ওই ব্যক্তিগত সম্পত্তির কিছু না, এটা ব্যক্তিগত বিরোধের কিছু না, এটা অন্য কোনো বড় প্লট। সরকার এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। এটা টোটালটাই জজমিয়া নাটক, আজ হোক কাল হোক আপনি এটা বেরোবে। আজকে হয়তো 1 বছর পরে হয়তো জজমিয়া নাটক বেরোতে তো কয়েক বছর লাগছে, হ্যাঁ এটাও হয়তো কয়েক বছর লেগে যাবে, কিন্তু বের হবে। খুবই মর্মান্তিক ঘটনা আসলে। যদিও আমরা গতদিনের তাৎক্ষণিকে আমরা শেষের দিকে মাত্র 12-13 মিনিট বা 14 মিনিট কথা বলেছিলাম, তাতে আপনি অনেকগুলো পয়েন্ট একজনের লেখার বাইরেও আপনি আপনার নিজের জায়গা থেকে কিছু পয়েন্ট বলেছিলেন, কিন্তু নতুন মোড় বারবার বলা ছিল এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আপনি বারবার বলছিলেন একেবারেই পরিকল্পিত। তো এটা তো অনেকটা এখন দিবালুকের মতো সত্য মনে হচ্ছে ডোমের বক্তব্য থেকে। নিশ্চয়ই শুনছেন আপনি ডোমের বক্তব্য? যে শুনেছেন, অনেক ধন্যবাদ বিপুল। প্রথম হলে আমি একটা জিনিস বলি যে ডোমের বক্তব্য নিয়ে যে সাংবাদিকতা হয়েছে, আই স্ট্রংলি কন্ডেম দিস, স্ট্রংলি কন্ডেম করি। যে কেন কন্ডেম করি সেটা হলো অ্যাজ জার্নালিস্ট আপনি কিন্তু যার থেকে তথ্য পাবেন তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আপনার। আপনি তাকে ব্যবহার করা আপনার ঠিক হয়নি। এই ডোমের চেহারাটা ঢেকে দেওয়া যেতে পারতো বা ডোমের ইন্টারভিউটা অন্য কোনো ভাবে নেওয়া যেত। ডোমকে ইয়ে করে মানে ডোম যেখানে বলছে যে আমার কথাগুলো বলা ঠিক হবে না, সেগুলো সহ আপনি প্রচার করে দিয়েছেন। তার মানে আপনি চুরি করেছেন, আপনি ডোমের উপর অন্যায় করেছেন এবং এই সাংবাদিকতাটা
করাটা ঠিক না। এই সাংবাদিকতা হতেই পারতো, এই রেকর্ডিংটা হতেই পারতো, কিন্তু ডোমের চেহারাটা ঢেকে দেওয়া যেত। এবং ডোমকে এইভাবে এক্সপোজ করাটা সাংবাদিকতার কোনো নীতিমালার মধ্যে পড়ে না। এবং যারা করেছে, যে এডিটোরিয়াল বোর্ড করেছে, যেই সাংবাদিক করেছে, প্রত্যেকে এটা সাংবাদিকতার রীতি নীতি সবকিছু লঙ্ঘন করেছেন। কারণ আপনি আপনার সোর্সের প্রোটেকশন দেন না, আপনি আপনার সোর্সের নিরাপত্তা দেন নাই। সো বাংলাদেশে এই ধরনের জার্নালিজমগুলোকে আমি কখনো সাপোর্ট করি না, করতে পারি না, এবং করা সম্ভব উচিত না। তারপরেও যে তথ্যগুলো বেরিয়ে আসছে, সেই তথ্যের ভিত্তিতে তো আপনার আপনার গা কাটা দিয়ে যাওয়ার মতো কথা। এবং তারপরে আরো অনেকগুলো তথ্য এখন কিন্তু বেরিয়ে আসতেছে, যে অনেকগুলো হাইপোথিসিস থিসিস বেরোচ্ছে, যে থিসিসগুলো এরকম যে এদেরকে হত্যা করার কজে এই দুজন ইয়াবাখোর, এটা হয়তো ঠিক আছে, কিন্তু যারা হত্যা করতে ঢুকেছে এই ইয়াবাখোররা সেটা দেখেছে। সেটা দেখে যে যেই যে হাইপোথেসিস এখন বেরোচ্ছে, যে ইয়াবাখোররা দেখেছে যে মানুষজনের ভিতরে ঢুকতেছে এবং তারা বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে তারা এই বাড়ির মধ্যে এটা ইয়াবা সেবন অবস্থায় তারা বাড়ির ভিতর থেকে কোনো কিছু নেওয়ার জন্য ঢুকছে, এবং সেখানে স্বাভাবিকভাবে তারা বাড়ি খালি পেয়েছে, এটা খাইছে, ওইটা খাইছে, সেটা খাইছে। হ্যাঁ, মানে ঘোরের মধ্যে তারা এটা করছে, এবং তাদের হাতের ছাপ টাপ এগুলো আছে। এই হাতের ছাপকে পুঁজি করে পুলিশ তাদের কাছে, আপনি বুঝতে পেরেছেন জিনিসটা, প্লটটা সাজানো হয়েছে যে এরা আসলে চুরি করার জন্য ঢুকছিল, বা এরা আসলে একটা সুযোগ নয় যে বাড়ির ভিতরে কি আছে এইভাবে বাড়িতে বেরিয়ে চলে গেল, তারা গেছে এখানে, তারা হয়তো চুরি করার মানসিকতায় গেছে, বা ইয়াবা সেবনের পরে তার নেশাগ্রস্ত অবস্থার ভিতরে, কারণ তার দেখছে মানুষ ঢুকছে, মানুষ বেড়েছে। এই হাইপোথেসিসটা, যদিও এটা খুব শক্তিশালী হাইপোথেসিস না, কিন্তু তারপরে এই হাইপোথেসিসটা তো আসেই, যে ইয়াবাখোর হিসাবে সে দেখছে কিছু মানুষ ঢুকছে, তারা আসলে ওদেরকে দেখে টেকে যখন ওরা বেরিয়ে গেছে মারার পরে, তারা ঢুকে তারা ভোর রাত বা দিনের বেলা পর্যন্ত ওরা খাওয়া দাওয়া করছে, এই করছে সেই করছে করে তারা চলে আসছে। তাদের মধ্যে কোনো বুদ্ধি ছিল না, এটা হতে পারে। বাট স্টিল দ্য মেইন কনফিউশন ইজ যে টাইমিংটার কথা বলা হচ্ছে, যে এটা হলো সবচেয়ে বড়, পুরো ইয়েটার মধ্যে সবচেয়ে বড় কনফিউশনটা হলো টাইমিংটার মধ্যে দেখা যায় যে এই দুইজন, তাদেরকে বাড়ি থেকে 11টার সময়, একজনকে বাড়ি থেকে 11টার সময় অ্যারেস্ট করা হয়, আরেকজনকে তার পরপরই শ্মশান থেকে সে পালিয়ে যায়, শ্মশান থেকে তার অ্যারেস্ট করা হয়। এটা হলো মেইন কনফিউশন, যে 11টা যদি হবে তাহলে পুলিশ কেন বলল যে এইটা জুমার নামাজের সময়, যখন এলাকায় মানুষ থাকে না। এটা একটা মানে টাইমের মধ্যে কিন্তু এটা মেলে না, একদম টোটালি মেলে না। তারপরে এখানে আরো সন্দেহ ইম্পোর্ট করেছে, সেটা হলো এই কমিশনারকে উইথড্র করার মধ্যে দিয়ে। ওই কমিশনারকে উইথড্র করা হয়েছে, বলছে তিনি ইমোশনাল হয়েছে, একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে এইভাবে উইথড্র হতে পারে না, কিন্তু এইভাবে ইমোশনাল হতে পারে না, এই জন্য তাকে ওঠে। কিন্তু ঘটনাটা তা না, কিন্তু ঘটনাটা এইভাবে যদি আপনি দেখেন, যে কমিশনার আসলে জানতোই না যে আসলে কি ঘটনা ঘটছে, কারণ কমিশনারকে অবহিত করা হয়েছে যে তদন্ত চলছে, এবং ওখানে সাজানো যে দুজন, ওই যে সনাতন ধর্মের ডিবি বলা হয়েছে, আসলে সনাতন ধর্মের দুজন ডিটেকটিভকে ওখানে হাজির করা হয়েছে। আসলে তদন্ত করছে, এখন বেরিয়ে আসছে তদন্ত করছে ঢাকা থেকে যাওয়া একটা টিম এবং ম্যাজিস্ট্রেসি টিম, মানে যারা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করবেন এবং ম্যাজিস্ট্রেট সেটাকে সাজাবেন। সেই সাজানো একটা জিনিস এই কমিশনার সামনে এনে দেওয়া হয়। কমিশনার এটা পড়ে, এই কমিশনার খুব সম্ভবত দীর্ঘমেয়াদে তিনি মাঠে কাজ করার অভিজ্ঞতা নাই, তদন্ত কাজ করার বা এই ধরনের নৃশংস জিনিসগুলো তদন্ত করার ইয়ে নাই, যে কারণে তাৎক্ষণিকভাবে এটা দেখে ইমোশনাল হয়েছে। এটা এখন তা নাহলে ওনাকে কেন উইথড্র করা হলো? একজন যদি সঠিক তদন্ত করে থাকে, যদি এটা সঠিক তদন্ত হয়ে থাকে, শুধুমাত্র কান্নার জন্য একজন কমিশনারকে উইথড্র করার কথা না। এখানে কমিশনার যদি থাকে তাহলে মূল বিষয় ফাঁস হয়ে যেতে পারে, এই জন্য ওনাকে উইথড্র করা হয়েছে। কারণ এই লোকটি আসলেই তদন্তের সাথে সম্পৃক্ত না, তদন্ত অন্যরা করেছে, তাকে আসলে সাজানো একটা জিনিস দেওয়া হয়েছে, সে সাজানো জিনিস পাঠ করতে গিয়ে ইমোশনাল হয়ে গেছে তার বাচ্চার কথা মনে করে, বা তার আসলে জ্ঞান নেই। কারণ আমি মানুষের হিউম্যান সাইকোলজির জিনিসটা আমি বলি, কোনো মানুষ জন্য আত্মীয় স্বজন যখন মারা যায়, কেউ যখন মারা যায়, আপনি দেখবেন তার তাৎক্ষণিক অনেক হাউমাউ করে কান্নাকাটি করে, কিন্তু ঘন্টার পর ঘন্টা যখন যেতে থাকে তখন সে কিন্তু আস্তে আস্তে থিতু হয়। এই কমিশনার যদি দেড় দিন ধরে যদি তদন্তের সাথে সম্পৃক্ত থাকতেন, 1.5 দিন ধরে পুরো তদন্তটা যদি ওনারা জানতেন, তাহলে এই কমিশনার কিন্তু এরকম কান্নাকাটি করতো না। সো এই যে কমিশনার কান্নাকাটি করতো না, এটা হলো আসল আপনার ইয়ে। কিন্তু উনি কেঁদেছেন কেন? কারণ তাৎক্ষণিকভাবে উনি রিয়াক্ট হয়েছে, ওনার শরীরের মধ্যে রিয়াকশনটা হয়েছে, এই জন্য কমিশনারকে উইথড্র করছে। এখানে পয়েন্টগুলো অনেকগুলো আসছে, যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এখন এই পরিকল্পিত হত্যাকাণ্ডটা কেন, এটি হলো মূল বিষয়।
এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এখন আর এই জায়গা থেকে কেউ বেরোতে পারবে না। আপনি দেখবেন যে এই দুইটা ওই সেই এই দুই ছেলে কি স্নিগ্ধ কি যেন নাম কি যেন নাম ওদের দুজনের, এই দুইজন কিন্তু আলটিমেটলি জজ মিয়া হবে আলটিমেটলি, কারণ এদেরকে এখানে ভাসাতে পারবে না, কারণ তাদের আঙ্গুলের ছাপ, হ্যাঁ এখন বোঝা যাচ্ছে যে তারা ওখানে হয়তো যদিও পায়ও সেটা খাবারের মধ্যে পাচ্ছে, কিন্তু অন্য কোনো জায়গায় তাদের আঙ্গুলের ছাপ নাই, এবং পুলিশ ডিস্ট্রয়েড এভরিথিং। পুলিশ যে এই যে ধরেন মরদেহগুলো যে ইয়ে করে দেওয়া হয়েছে, দাহ করা হয়েছে বা ইয়ে করছে, আমি জানি ডিএনএ টেস্টের মাধ্যমে সবকিছু বাইর করা সম্ভব, কিন্তু তারপরও এই যে চেষ্টা করা, যে আপনি খেয়াল করে দেখেন যে গ্র্যান্ড হামলার সময় কি করেছিল পুলিশ, গ্র্যান্ড হামলার পরপর ওই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন মানুষকে উদ্ধার করতে গেছে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে কিন্তু পুলিশ টিয়ার সেলফ নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, যাতে ওই এলাকায় মানুষ ঢুকতে না পারে। তারপর কি করছে, ওখানে পানি দিয়ে, ওয়াসার পানি দিয়ে ওটা ধুয়ে ফেলার চেষ্টা করা হয়েছে, অনেক আলামত ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে। একই ঘটনা কিন্তু এখানেও ঘটানো হয়েছে। এখানে কিন্তু এই লাশগুলোকে দ্রুত দাহ করার মাধ্যমে বা কি বলে ইয়ে করার মাধ্যমে, সৎকার করার মাধ্যমে কিন্তু এটাকে একটা আলামত ধ্বংসের একটা, এখন আস্তে আস্তে এই ডোমের কথায় যেটা বেরিয়ে গেছে, সেটা কিন্তু মূল যে ময়না তদন্ত যেটা হয়েছে, সেই ময়না তদন্তের যে তথ্যগুলো আছে, সেই তথ্যের বাইরে কিন্তু এটা এই রিপোর্টটা আসছে। আপনি আরো একটু যদি ডাক্তারের কথাগুলো শোনেন, ডাক্তার মানে কিরকম কাঁচা হাতের পরিকল্পনা, জজমিয়া নাটক, যে ডাক্তারকেও রেখেছে একজন হিন্দু ডাক্তার, খেয়াল করে দেখেন, তদন্তকারী কর্মকর্তা দুজন হিন্দু, একজন ডাক্তার তিনি হিন্দু, ডোম হিন্দু, সব হিন্দুদেরকে দিয়ে কিন্তু হিন্দুদের এখানে একদম নিশ্চিত থাকেন, এইটা সরকার মনে করছে, ভয় পাইছে যে এইটা একটা সরকার ভয় পাইছে বা সরকার জানতে পেরেছে যে পরিকল্পিত একটা হিন্দু হত্যাকাণ্ড, এটা সারা দুনিয়াতে আপ্রোর হবে, বিশেষ করে ইন্ডিয়াতে তো আলোচনা হবেই, অনেক বড় আলোচনা হবে, এবং এটা দুই দেশের সম্পর্কের মধ্যে আবার একটা ছাপ ফেলবে। এইটা জানি সরকার কিন্তু এই কাজগুলো করছে। আগের দিন যেদিন ঘটনা ঘটছে, সেদিন রাতে কিন্তু সরকার ঢাকা থেকে পুরা তদন্তকারী টিম পাঠিয়েছে। কেন পাঠাচ্ছে? পাঠানো হলো তারা এটাকে তাদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছে, এবং ময়নাতদন্তের যেই তথ্যগুলো আছে, সেই তথ্যের বাইরে কেন ডাক্তার কথা বলতেছে না? ডাক্তার কেন এরকম কনজারভেটিভ, মানে তার মনে হয় তার গলা টিপে ধরছে সে, আপনি ডাক্তারের ইন্টারভিউটা দেখেন, সব মনে হয় গলা টিপে ধরে ফেলছে তাকে। তো এই গলা টিপে ধরার কারণটা কি? কারণটা হলো কেউ না কেউ এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। সরকার হয়তো ভাবমূর্তিগত সংকটে পড়ছে, সরকার কেউ হয়তো ইনভলভ না, কেউ মানে এখানে সরকারকে ইনভলভ করার কথা আমি বলছি না, বলছিল সরকারের দায়িত্বহীনতার কথা, সরকারের জিনিসটা লুকানোর চেষ্টা করার কথা। সরকার যদি এখানে লুকানোর চেষ্টা না করে, যদি সত্যি যে এই ঘটনাটা এটা কোনো হিন্দু হত্যাকাণ্ড না, এটা মুসলমান হত্যাকাণ্ড না, এটা মানুষ হত্যাকাণ্ড, মানুষ হত্যাকাণ্ড হিসেবে যদি সরকার এটাকে দেখতো, দৃষ্টিভঙ্গি যদি মানুষ হিসেবে দেখতো, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। কিন্তু দৃষ্টিভঙ্গিটা যেহেতু মানুষ হিসাবে না, যেহেতু এটাকে হিন্দু হত্যাকাণ্ড হিসাবে নিয়ে আছে, তার মানে ডাল মে কুচ কালা হয়, ডাল মে কুচ কালা হয়। সরকার জানে কিছু একটা এখানে মধ্যে গোট পাকাইছে। এখানে সম্পত্তির যে কথাটা যেটা আসছে, প্রথম দিক থেকে আমরা ভাবছিলাম যে সবচেয়ে সর্বনিম্ন ইয়েটা হলো সম্পত্তি, সর্বনিম্ন হলো ধরেন গণপতি চক্রবর্তীর সাথে কারো ব্যক্তিগত শত্রুতা, সর্বনিম্ন হলো গণপতির স্ত্রীর সাথে কারো ব্যক্তিগত শত্রুতা, সর্বনিম্ন হলো যে তার মেয়ে, তার সাথে কোনো শত্রুতা, কোনো কিছু ব্যক্তিগত কোনো কিছু। এই যে সর্বনিম্ন গুলো কিন্তু এখন আর নাই, এখন এটা ব্যক্তিগত বিষয়ে আমার ধারণা নাই, কারণ এটা আরো বড় কিছু। এখন এই আরো বড় কিছুটা কি, এটা সম্পত্তি এবং ব্যক্তিগত ব্যাপারের চাইতে এটা দেখেন একটা এমন একটা চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এমন একটা চিত্র ওখানে মানে করা হয়েছে, মানে তারা যারা করেছে তারা কিন্তু চেয়েছে যে এই বিভৎসটা সারা দুনিয়াতে প্রচার হোক, তারা কিন্তু চাইছে এটা, কারণ তারা বিভৎসতা, একজন মানুষকে মারার জন্য যে তাকে রেপ করতে হবে, এই 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 মানে এর কল্পনার মধ্যেই তো আছে যে কারণ মারার জন্য যদি সে ধরেন শুধুমাত্র হত্যার জন্য যদি যেয়ে থাকে, সম্পত্তির জন্য, তাহলে মেরে ফেলে চলে আসতো, তাহলে তো এই কাণ্ডগুলি করতো না, জিজ্ঞাসা দেখাতো না, এই জিজ্ঞাসাটা আবার প্রচারের ব্যবস্থা রাখতো না, এবং সেটা সরকার ঠেকাইছে যে প্রচার যেন না হয়, কিন্তু আলটিমেটলি বাইরে প্রকাশ হয়ে গেছে। আপনি যেই চিত্র এখন আস্তে আস্তে বেরিয়ে আসতেছে, যে চিত্র গণপতির সাথে কি আচরণ করা হয়েছে, গণপতির স্ত্রীর সাথে যে আচরণ করা, মেয়ের সাথে যে, এবং ছোট ছেলেটার সাথে যে আচরণ করা হয়েছে, যে এটা টোটালটা তারা কিন্তু একটা চিত্রনাট্য সাজিয়ে দিয়েছে সারা ইয়েতে প্রচার করার জন্য, যে এই ধরনের নৃশংসতা করা যায় এবং সেটা হিন্দুদের উপরে করা যায়। আমার কেন জানি মনে হচ্ছে এটার মধ্যে ছোট আর কিছু না, এটা ওই ব্যক্তিগত সম্পত্তির কিছু না, এটা ব্যক্তিগত বিরোধের কিছু না, এটা অন্য কোনো বড় প্লট, যেই প্লটটাতে এই কেন তারা চাচ্ছে যে আরো কতগুলো জিনিস যদি আপনি আসেন, আপনি দেখবেন যে ইয়ের মধ্যে
একই দিনে বিভিন্ন জায়গায় কিন্তু প্রচার হচ্ছে, একটা মৌলানা হুমকি দিচ্ছে বাংলাদেশে কোনো হিন্দু থাকতে দেওয়া হবে না। খেয়াল করে দেখেন, আজকেই কিন্তু এই ভিডিওটা বেশি প্রচার হয়েছে, আমার এক বন্ধু আমাকে পাঠিয়েছে, আমি ওটা দেখলাম, দেখে দেখতে আজ আশ্চর্য ব্যাপার, একই দিনের মধ্যে এই ঘটনাটা। আবার একই দিনে দেখেন নটরডেম কলেজের একজন শিক্ষকের, আপনি সবগুলি ঘটনার সাথে যদি আপনি ইয়ে করেন, এটা কিন্তু ডেঞ্জারাস একটা চিত্র কিন্তু বেড়েছে। বাংলাদেশে একটা কি আবার একটা কি দাঙ্গা বাঁধানোর কোনো ধান্দা কেউ করতেছে কিনা, এটা আমার জাস্ট আমার আশঙ্কা, আমার ভয়, যে মনে হয় সেদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে। সে ঠেলে দেওয়ার মানে চেষ্টা করতেছে যে হিন্দুদের উপরে কেন মানুষের, হিন্দুরা শুধু হিন্দুদের উপরে কেন এরকম আচরণ করে, কি কারণে? নিশ্চিত তারা কিছু এক্সপোজ করতে চায়, তারা কিছু এই নৃশংসতা তারা দেখাতে চায়, হিন্দুদেরকে ভয় পাইতে চায়। এবং সরকার এটাকে ধামাচাপা দেওয়া তার ঠিক হয়নি, ধামাচাপা দিতে গিয়ে সরকার কিন্তু এটা আরো বেশি বড় করে ফেলতেছে। একটা প্রশ্ন আমার কিউরিসিটি, ঢাকা থেকে ম্যাজিস্ট্রেট যাবে না, তদন্তকারী দল যাবে কিনা? এই ইয়েতে রংপুরে কি পুলিশ ছিল না, ম্যাজিস্ট্রেট ছিল না তদন্ত করার মতো? তাইলে তো রংপুরের ঘটনা পুলিশ আগে থেকে জানে, কিন্তু তাদেরকে বলা হয়েছে তোমরা হ্যান্ডেল করবে না, এরকম কিনা? হ্যাঁ, এটাই তো আমি এতক্ষণ আপনার তাই বললাম, নাহলে এই দুজনকে ওখানে এই একটা তদন্তের মধ্যে কেন এই লোকটা কান্নাকাটি করবে? কান্নাকাটি করছিল, সে তাৎক্ষণিক ধাক্কা নিতে পারে নাই। সে যখন পুরোটা পড়ছে, পুরো তো তার মাথা খারাপ হয়ে গেছে। হোয়াট ইজ দিস? কারণ সে তো পুরো ঘটনাটা স্বাভাবিকভাবে জানছে, জেনে সে এটা নিতে পারে। যখন দেখছে যে আরে আমি জানলাম ঘটনাটা এটা, এখন আমাকে মিথ্যা কথা বলতে হচ্ছে, স্বাভাবিক রিয়াকশন হচ্ছে তার মধ্যে। এই লোকটা কিন্তু স্বাভাবিক, এই লোকটা মাঠ পর্যায়ের কর্মকর্তা না, বা ভালো কর্মকর্তা না, কিন্তু এগুলো দুর্বল টাইপের কিছু, সব পৃথিবীতে সব প্রফেশনে কিছু দুর্বল থাকে, আর্মি তো কিছু দুর্বল থাকে, পিছনে থাকে, সামনে। এটা পেছনে থাকে একটা লোক, যে লোকটা মানসিকভাবে দুর্বল, এবং সে যখন মূল ঘটনাটা দেখছে, সে এটা নিতে পারে নাই। তাকে যখন একটা নকল জিনিস পড়তে দিছে, তখন সে মানে ইয়ে ছিল, পাজল ছিল, এবং সে এটা থেকে কান্নাকাটি করছে। এবং সে যদি এখন তাকে যদি আরো সামনে রাখে, সে কোনো প্রশ্নের উত্তরে, সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে উল্টাপাল্টা বলে দিতে পারে, এই ভয় তাকে আগে থেকেই পিক করা হয়েছে, সরাই নিছে। না, তাইলে আমি যে প্রশ্ন করছি, আপনি তো সবই বলে ফেলছেন, আমি যে প্রশ্ন করছি ঢাকা থেকে নিয়ে গেল এই হেতু, তাইলে আপনি এই যে বলছেন সরকার ভয় পাইছে, আপনি বললেন না সরকার হয়তো ভয় পাইছে যে এই জিনিসটাকে কিভাবে ইয়ে করা যায়, মিনিমাইজ করা যায়, এইসব কারণেই কি আসলে ঢাকা থেকে এই ম্যাজিস্ট্রেট নেওয়া কিনা? আমি বুঝলাম না, আমি তো আপনি বলে ঢাকা থেকে পাঠানোই হয়েছে, সরকার প্ল্যান করে পাঠাইছে, সরকার তো প্ল্যান করেই পাঠাইছে। তার সরকার, আমি একটু আগে বললাম যে রংপুরের কর্মকর্তারা বা পুলিশ কর্মকর্তা ভরসা করতে পারে নাই যে তারা কিছু পায়, এই জন্য রংপুরের কর্মকর্তাদের থেকে এই ঢাকা থেকে পাঠানোরা রংপুরটা যা পাইছে, রংপুরের কর্মকর্তারা যা পাইছে সেটা উল্টানোর জন্য ঢাকা থেকে কর্মকর্তারা গেছে, এবং পুলিশ কর্মকর্তা শুধু ম্যাজিস্ট্রেটরাও গেছে, যা এটা ঠিক করছে। ঠিক করে তারা একটা সাজানো জিনিস, জজমিয়া নাটক একটা তারা তৈরি করছে। সেই জজমিয়া নাটকটা তৈরি করে তারা সামনে নিয়ে আসছে, এবং এই লোকটাকে আরেক জজমিয়া বানাইছে, কি বলে, এই পুলিশ কমিশনারকে, যে লোকটা মানে হতবিহ্বল হয়ে গেছে, যে মিথ্যা কথা কইতে কইতে, মানে অভ্যস্ত না, হয়তো মাঠে কাজ করতে অভ্যস্ত না, হয়তো মিথ্যা কথা কইতে পারতেছে না, কৌশল নিতে পারে নাই, সে বলে ফেলেছে, বলে গিয়ে কেন্দ্রে দিয়ে মোটামুটি লেজে গোবরে পাকাইছে। এবং এইটাতে আরো বেশি সন্দেহ হলো লোকটাকে উইথড্র করা নিয়ে, কারণ লোকটা এরপরে আরো কোনো উলটপালট কথা বলে ফেলে কিনা, এই জন্য তাকে উঠায় নিতে। এই কথা কিন্তু আমি প্রথম থেকে বলছি, বিপুল, আপনি আমি বোধহয় বুঝাই, আমি মনোযোগ দিয়ে শুনতেছিলাম, হয়তো কোনো কারণে স্লিপ হয়ে গেছে আর কি, যে এই জন্য আমার মাথা। আর আরেকটা জিনিস আছে, মাথায় যখন সেট হয়ে যায়, যখন আপনি কথা বলতেছিলেন মাথায় সেট হয়ে গেছে, আমি এই প্রশ্নটা করব, মানে কেন ঢাকা থেকে এই প্রশ্ন আমার মাথায় সঙ্গে সঙ্গে সেট হয়ে গেছে, এই জন্য আমি আসলে হয়তো সরকার এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। এটা টোটালটাই জজমিয়া নাটক, আজ হোক কাল হোক, আপনি এটা বেরোবে, আজকে হয়তো 1 বছর পরে হয়তো জজমিয়া নাটক বেরোতে তো কয়েক বছর লাগছে, হ্যাঁ, এটাও হয়তো কয়েক বছর লেগে যাবে, কিন্তু বের হবে। খুবই মর্মান্তিক ঘটনা আসলে আজকে। আপনি যদি একটু অনুমতি দেন, আমি আসলে একটা স্ট্যাটাস, আমার কোনো অনুমতি আপনার দরকার আছে? আপনি অ্যাঙ্কার, না, আলোচনাটা আপনি করতেছেন, মাঝখানে আমি ঢোকাটা এই জন্য আর কি। আমি এই আগামী বন্ধুর একটা স্ট্যাটাস আমার মনে হচ্ছে আর কি, যে একটু পড়ি, দর্শকদের একটু শোনাই, হয়তো 2 মিনিট সময় লাগবে আর কি, যদি আমি একটু 2-3 মিনিট লাগবে। তার বন্ধুর নাম হচ্ছে জোসেফ মুস্তফা বা মাহবুব। আমার বন্ধু আগামী চক্রবর্তী এবং তার পরিবারকে হত্যার বিষয়ে সরজমিনে দেখা এবং আমার কিছু অভিমত। প্রথমত, প্রশাসনের ব্রিফিং অনুযায়ী পুলিশ রুমের ভেতরে ইয়াবা সেবনের আলামত পায়, সুতরাং খুনিরা ছাদে পুরোপুরি নেশার সুযোগ পায়নি, অথবা তাদের পরিকল্পনা ছিল কাজ শেষ করে আয়েশ করা। নিরাপদ এবং নিরিবিলিতে নেশাই যদি উদ্দেশ্য হতো, তবে
যে ছাদ পেরিয়ে ওরা এসেছিল সেটিই ছিল তুলনামূলক বেশি নিরাপদ। গতকালকে আপনি যেটা বলছিলেন যে পাশের ছাদ তো সবচেয়ে বেশি নিরাপদ ছিল। আচ্ছা, ছাদ না, তাদের পাশের ওই বাড়িটাই Building, বিল্ডিংটাই পাশের building। কিছুই ছিল না, ওরা তো বসে তারা খাইতে পারতো, তারা কেন উপরে আসলো? সেটাই, কারণ সেখানে ছিল ভাড়াটিয়া মেয়ে। ভাড়াটিয়া অভিযোগ জানাতে পারেন কিন্তু অ্যাকশন নিতে পারেন না। নেশাগ্রস্ত হয়ে মেরেছে কিংবা ইয়াবাই যে প্রধান কালপ্রিট, এমন ব্যাখ্যা এক্ষেত্রে দুর্বল। দ্বিতীয়ত, যে দুজনকে সিদ্ধার্থ ও মুগ্ধ গ্রেফতার করা হয়েছে, এলাকাবাসীর কেউই তাদের মাদকাসক্তির ব্যাপারে অবগত নয়, এমনকি তাদের ব্যাকগ্রাউন্ডেও কোনো সহিংস আচরণের নজির নেই। তৃতীয়ত, বিদ্যুৎ লাইন কেটে দেওয়া এবং গ্রেফতারকৃত ব্যক্তির শার্ট বদল নিয়ে প্রশাসন যে ব্যাখ্যা দিয়েছে সেটি খুবই সস্তা স্ক্রিপ্ট। বাসার ভেতর কেউ নেই এটি বোঝানোর জন্য বিদ্যুৎ লাইন অফ করার প্রয়োজন হয় না। অপরদিকে গ্রেফতারের সময় টি শার্ট পরবর্তীতে হাফ শার্টে বদলে যাওয়ার ঘটনাটিও সবাইকে অবাক করে। স্বর্ণ আগুন দিয়ে চেক করেছে বলেই সে স্বর্ণকার ডিএনএ ম্যাচিং ছাড়াই সরাসরি শনাক্ত করা, এক রাতের ভেতরে এত দ্রুত গ্রেফতার ইতিহাসে নজিরবিহীন। লাশের অবস্থান নিয়ে আরো স্পর্শকাতর একটা ব্যাখ্যা আছে। পাশের বাসার ভাড়াটিয়ার ভাষ্য মতে উনি কাপড় শুকানোর জন্য প্রায়ই ছাদে ওঠে। দুই বাসার ছাদ একসাথে লাগানো, খুনিরা ভয় পেয়ে যদি বিদ্যুৎ লাইন অফ করে তবে একই ভয়ে ওরা লাশদের ছাদে এবং সিঁড়িতে রাখবে কেন? এক্ষেত্রে অনুমান করা যায় খুনিরা খুনের গল্প ভিন্ন দিকে চালিত করতে অথবা আলামত লুকাতে অথবা নৃশংসতার প্রমাণ হিসেবে ইচ্ছাকৃতভাবে লাশদের এমন অবস্থানে রেখেছে। মা ও মেয়ের পরনের পোশাক ছিল লজ্জাজনক অবস্থায়, সেটি নিয়েও কথা আছে। চতুর্থত, খুনিরা বুঝিয়েছে ওরা প্রফেশনাল না, নেহাত উত্তেজনার বশে মেরেছে। এক্ষেত্রে ওরা বিদ্যুৎ লাইন শর্ট সার্কিট ঘটিয়েছে, রুম এলোমেলো করেছে, খেয়েছে, চুরি করেছে। নিস্তব্ধ রাতে কোনো প্রকার শব্দ ছাড়াই একে একে চারজনকে মেরে ফেলা একমাত্র প্রফেশনাল কিলারদের পক্ষেই সম্ভব। মানে পুলিশ বলছে এরা প্রফেশনাল না, কিন্তু সে এটা ব্যাখ্যাচ্ছে। এগুলা লিখে আরো অনেকগুলা লিখছে, আমরা এই পয়েন্ট গুলা বললাম। আর সবশেষে সেটা যে লিখছে, রংপুরে এমন হত্যাকাণ্ড বিরল, বিশেষ করে এমন একটি এলাকায়। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়া এখন এই হত্যাকাণ্ড ভাইরাল। এখন পর্যন্ত সরকারের চোখ ঢাকার বাইরে আসেনি, আসবে কিনা জানা নেই। প্রশাসন তো এখন পার্কে হোটেলে গিয়ে অপরাধ খুঁজে ওরা কাপল ধরতে ব্যস্ত, আর সংবাদ মাধ্যম সেটাকে মধুর চাক ভেবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে। আরো অবাক হলাম, এক বেনামি মিডিয়া কর্মী ঘটনাস্থলে গিয়ে স্বজনদের মধ্যে একজনের কাছে অনুভূতি জানতে চাচ্ছে। যাই হোক, পরিশেষে হয়তো খুনিরা জয়ী হবে না। মিস্টার মুস্তফা উনি হচ্ছেন বিশ্বায়ত্ত কেন্দ্রের রংপুরে কাজ করেন, ওর আগামীর বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু, এটা বোঝা গেল। উনি অনেক কিছু লিখছেন, আবেগপ্রবণ লেখা।